শরীফ ওসমান হাদির জানাজা পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। আজ পরিবারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শরীফ ওসমান হাদির জানাজা স্থল অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় মানুষজন হাদি হাদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারা আসলে সংসদের যে ৮ নম্বর প্লাজা যেটি রয়েছে বা সংসদের যে দক্ষিণ প্লাজা সেই দক্ষিণ প্লাজা এলাকায় প্রবেশ করছে এবং শরীফ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে হাদির জানাজা নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক, এমনটি আসলে জানানো হয়েছে। এবং আজকে বেলা 2টা নাগাদ তার জানাজা নামাজে অংশগ্রহণ করবেন সর্বস্তরের মানুষজন, এমনটি আসলে জানানো হয়েছে। আমরা দেখছি শরীফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করার জন্য লন্ডন সফর সংক্ষিপ্ত করে ইতিমধ্যে আসলে ঢাকায় এসে পৌঁছেছে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, সেটি আপনারা দেখেছেন। এবং ইতিমধ্যে আপনারা দেখছেন কিছুক্ষণ আগে আমরা ইত্তেফাকে দেখানোর চেষ্টা করছিলাম যে সাধারণ মানুষের যে ঢল সেটি আপনারা লক্ষ্য করছেন এবং কয়েক লক্ষাধিক মানুষের ঢল কিন্তু নেমে এসেছে রাস্তায়, আমরা সেটি দেখেছি। এবং জাতীয় সংসদ ভবন এলাকার যে সামনের সড়কটি সেটিতে মানুষের ঢল কিন্তু রয়েছে। এবং আপনারা জানেন শরীফ ওসমান হাদি তিনি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন এবং তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন গেল 12 ডিসেম্বর শুক্রবার দুপুর 2:30 নাগাদ। তিনি রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন। সেখানে তাকে সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নেন বলে জানা গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং গণমাধ্যমের কর্মীদের সূত্রে সেটি আমরা দেখেছি। এবং আপনারা জানেন শরীফ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে শরীফ ওসমান হাদির যে সমাধিস্থল সেটি যেন কবি কাজী নজরুল ইসলামের পাশে রাখা হয়, সেজন্য মূলত আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভবনের ঠিক পাশে শরীফ ওসমান হাদির সমাহিত করা হবে, যেখানে কবি কাজী নজরুল ইসলামকেও সমাহিত করা হবে সেটি আপনারা জানেন। এবং শরীফ ওসমান হাদির যে জানাজা সেটি নামাজ পড়াবেন শরীফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক, এটি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। দর্শক দেখছেন দৈনিক ইত্তেফাক। জানিয়ে রাখি শরীফ ওসমান হাদি গেল 12 ডিসেম্বর শুক্রবার দুপুর 2:30 নাগাদ গুলিবিদ্ধ হন রাজধানীর বিজয়নগর এলাকায় বক্স কালভার্ট এলাকায়। নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা এবং সেটি আমরা গণমাধ্যমে দেখেছি এবং তারা ভারতে আশ্রয় নিয়েছে বলেও গণমাধ্যমের খবরের সূত্রে জানা গেছে। আমরা কথা বলতে চাই যারা এখানে অংশগ্রহণ করতে আসছেন তাদের সাথে। কোটি হাদি জন্ম নিবে, আর আসলে ওনার সরলতা, ওনার সততা আর ওনার দেশপ্রেমের জন্য ওনাকে আমরা বিশেষ করে আন্তরিকভাবে তাকে সম্মান জানাই এবং তাকে আমরা এই জন্যই সবচেয়ে বেশি পছন্দ করতাম। আসলে এটা আমরা তো আর বলতে পারবে না, তদন্তের জন্য আমরা কথা বলতে চাই শরীফ ওসমান হাদির একজন শিক্ষার্থীর সাথে, যিনি শরীফ ওসমান হাদি যেহেতু একজন বিশ্ববিদ্যালয়ের লেকচারার ছিলেন, আমরা তার শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আমি হাদিসের ছাত্র ছিলাম সাইফুরসে যখন ক্লাস করি, আমি ওনার কাছে স্পোকেন ইংলিশ করছি এবং হাদিসের ওয়াইফ উনিও আমাদের সাথে কোর্সমেট ছিল, আমরা একসাথে দীর্ঘদিন ক্লাস করছি। তো হাদিসের কাছ থেকে অনেক কিছুই শিখছি, খুবই ভালো এবং মিশুক একটা মানুষ ছিল। তো ওনার সাথে ওনার গুলি দেওয়ার 2 দিন আগে আমার সাথে কাকরাইল মোড়ে দেখা হয়। তো আমি ভাবছি এখন স্যার হয়তো অনেক সেলিব্রিটি হয়ে গেছে, আমাকে চিনবে না। তো উনি সবার মাঝে দেখে আমাকে জড়িয়ে ধরছে, শামীম কেমন আছে, কোথায় কি চাকরি করো। তো আমি তখন বললাম, তখন স্যারের বলছি স্যার আপনি তো এখন হয়ে গেছেন, আপনার সবাই অনেক প্রভাকাণ্ড আসতে পারে, আপনার মানুষ ই করতে পারে। তা বললো ওসব নিয়ে চিন্তা করি না তুমি, আমার কেউ কিছু করবে না। তার 2 দিন পরেই স্যারের মাথায় গুলিটা লাগে। তো আমি খুব আফসোস হয়ে গেলাম যে স্যারের মতো একজন সাধারণ মানুষ, উনি একসাথে ক্যান্টিনে বসে আমরা চা খেয়ে দিতাম, কখনো উনি দেখবেন স্যার এই অহমকে দেখাতো না, আমাদের সাথে খুব ক্লোজ ছিল। এবং ওনার ওয়াইফ সেও আমাদের সাথে কোর্সমেট ছিল। আপু খুবই ওনার ফেস আমরা কখনো দেখিনি, এতদিন ক্লাস করছি একসাথে। তা স্যারের সাথে আমার 2014 সাল থেকে পরিচয়, আমার সেই 11টা বছরের পরিচয়। উনি যখনই দেখা হয়তো ওনার সাথে টিএসসিতে বসে দেখা হয়েছে, কাকরাইল মোড়ে, তারপরে আপনার এইতে মালিবাগ মোড়ে অনেকবার দেখা হয়েছে। উনি তো রামপুরের বাসা ছিল। তা স্যারের কথা যাই বলবো, সত্যি কথা ওনার মতন ভালো মানুষ একেবারে চলে যাবে সেটা কখনো মানতে পারিনি। এর পিছনে কারা আছে আমি একটা বলতে চাই না। আমি খিলগাঁও রেলগেটে বসে একদিন একটা কথা বলছি যে ওসমান স্যার অনেক ভালো কিছু করতে পারবে। তখন কিছু ছেলে আমাকে মারতে আসে যে রাজনীতির কি বোঝো,
আমি এই কথাটা ওসমান স্যারের সাথে শেয়ার করছি, স্যার আপনার কথা বলছি, কিছু কিছু ছেলে আমার কিছু ছেলে আমার এভাবে মারতে চেয়েছে। স্যার বলছে যে ভয় পাইও না, তোমরা নীতির উপরে দিতে আর আল্লাহর উপর ভরসা রাখবা, কিছু হবে না। এটাই ছিল স্যারের সাথে শেষ কথা। স্যারের সাথে আমার গুলি দেওয়ার ঠিক 2 দিন আগে কাকরাইল মোড়ে দেখা, স্যারের সাথে কথাবার্তা বলা হয়, এরপরেই স্যারের হয়। এই জন্য স্যারের সাথে বহু দোয়া করলাম, কিন্তু আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এখানে কথা হলো কি, স্যারকে নিয়ে গেছে। আমি সত্যি কথা বলতে জীবনে আমি এভাবে কোনো জামাতে আসিনি, এই জীবনে প্রথমেই একটা জামাতে আসলাম, গণজামাতে। আমি খুবই নিরীহ, কোনো মুখখানে মারামারি দেখলে অন্য পাশ দিয়ে আটে, কিন্তু আজকে আমার বিবেক নাড়া দিচ্ছে। এখানে আমার শিক্ষক উনি, ওনার সাথে 11টা বছরের পরিচয় আমার। আমি সত্যি কথা বলতে আমি জীবনে আমার চোখে পানি চলে আসছে। স্যারের কথা আমি জীবনে বলতে পারবো না। ওনার ওয়াইফ কতটা ঠান্ডা নিরীহ মানুষ, সেটা তার ফেস আমরা দেখিনি, আমরা একসাথে কোর্স করেছি, তারপর ওনার চেহারা আমরা দেখিনি। এতটা ভালো মানুষ ছিল, এরকম একটা ভালো মানুষকে নিয়ে গেছে যেটা বলার মতো না। এর বিচারে একটা কথা কি, এজন্য তো করবে কিনা জানি না, আল্লাহ জানের বিচারটা করে। এই পৃথিবী থেকে বহু হিটলারের মতন ক্ষমতাবান, নমরুদ, ফিরআউনের মতন ক্ষমতাবান চলে গেছে। এরা কি এখন যারা আছে, এটা তো সামান্য তুচ্ছ, এটা তো একদিনের জন্য। তো এটা হলো স্যারকে যারা এভাবে নির্মমভাবে মারছে, তারা যেন ইতিহাস পড়ে যে কত শক্তিশালী হিটলার থেকে শুরু করে আপনার এরশাদ শিকদার, আপনার নমরুদ, ফিরআউন, এরাও ধ্বংস হয়ে গেছে। এরা কীভাবে আজ স্যারকে মারছে, ওরকম একজন হাদি মারলে 10 জন হাদি তৈরি হয়ে যাবে। তাই আপনারা যেটা করছেন এটা প্রস্তুত থাকুন। হয়তো এই জনতা কিছু না, কিন্তু আল্লাহর দরবারে যখন যেদিন ধরবে সেদিন কিন্তু পালানোর পথ থাকবে না। এইটাই মনে রাখবেন যে দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু পরকাল চিরস্থায়ী। আল্লাহ এখানে কেউ হাতে জবাব দিতে পারবে না। এখানে ইন্ডিয়া পালিয়ে গেছে, কিন্তু মরণের পর কোথায় পালাবে? তখন তো আর ইন্ডিয়া পালানোর জায়গা থাকবে না। তাই এইটাই যারা এটা করছেন বা ভবিষ্যতে করেন, পরকালে ভয় রাখবেন আপনাদের মাঝে। স্যারের মতন জি জি দেখুন, একটা কথা, এখানে অনেকেই আছেন যারা বাবা আছেন, একটা সন্তান এতিম হয়ে গেলে তার পৃথিবীটা কতটা অন্ধকার সেটা সবাই আপনারা এখানে বুঝতে পারেন। এই সন্তানের ভবিষ্যৎটা কি আমি জানি না। এখানে হাদিসের ওয়াইফ, সেও অল্প বয়সী একটা মেয়ে, তার বয়সও বেশি না। আমি যতটুকু জানি হাদিসের ওয়াইফের বয়স এখন 30 হয়নি। এর বয়সটা কি হবে, এর ফ্যামিলি কি হবে? এই ছেলেটা, আমি শুধু জাতির কাছে জানাবো যে হাদিসের ওয়াইফ এবং তার ফ্যামিলি এবং তার সন্তানের পুরো, কোন সরকার আসবে ক্ষমতা জানি না, আমি কোনো রাজনৈতিক দলের না, কিন্তু সবার কাছে একটাই অনুরোধ, হাদিস স্যারের এবং হাদিস স্যারের ছেলের এবং তার ওয়াইফের, তাদের ফুল প্রোটেকশন তারা যেন পায়, তার সন্তানটার ভবিষ্যৎ যেন নিশ্চিত করা হয়, তার যেন পড়াশোনার খরচ, তার দেখভাল সব যেন নয়। আমি সাধারণ চাকরি করি, তবে এটুকু বললাম, হাদিসের ওয়াইফ উনি আমাকে চিনি, হয়তো ওনার সাথে যেহেতু কোর্স করছি, আমি ওনাকে বলবো যে আপনার সন্তানের যদি সামান্য বড় বসনের সমস্যা হয়, আমি শামীম আহমেদ, আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি যতটুকু পারি আপনার সন্তানের দায়িত্ব আমি পালন করব। আচ্ছা, আপনি বললেন যে তার গুলি লাগা 2 দিন আগে আপনার সঙ্গে দেখা হয়েছে। জি। তো আপনি এটা কি খারাপ লাগে না যে শেষ সময় স্যারের সঙ্গে দেখা হলো? যদি সত্যি জানতেন যে এটা তার সঙ্গে শেষ দেখা, তাহলে কি বলতেন না? কেমন অনুভূতি? এটা যদি আমি জানতাম না যে এটা স্যারের সাথে শেষ দেখা, সেটা যদি হতো তাহলে আমি স্যারকে ওখানে তো আমি শেষ দেখা আবার আমরা একসাথে মাগরিবের নামাজও পড়ছি। আমরা ওইখানে কাকরাইল মোড়ে এখানটা মসজিদ আছে একটা কাঠের, ওখানে আমরা একসাথে মাগরিবের নামাজও পড়ছি স্যারের সাথে। তো ওখানে যদি আমি জানতাম এটা হাদিস স্যারের শেষ দেখা, তাহলে স্যারকে অন্তত আমি স্যারের সাথে বসে আরও কিছু সময় কাটাইতাম, একসাথে লাঞ্চ করতাম। স্যারে বলছি স্যার আমরা লাঞ্চ করি, তখন স্যার বললো যে না সময় নাই শামীম, আমি কি খুব ব্যস্ত, দেখো আরও লোকজন, এদের সাথে আমি পারি না, একসময় তুমি আমার বাসায় এসো, তখন আমার কথা হবে এইটা। তবে স্যার শেষ দেখাটা কী হবে, মানুষ এখানে তো আজকে এখানে এটা আমারও শেষ পরিচয় হতে পারে, কিন্তু একটাই কথা বলবো, যারা এইভাবে মানুষ খুন করতেছেন, তারা হয়তো এই দুনিয়ার পার পেয়ে গেলেন, পরকালের জন্য অপেক্ষা করুন। আল্লাহ যেদিন ধরবে তখন কারো পালনের পথ থাকবে না। নমরুদ, ফেরাউনের আগে বলেছি, তাদের মতো শক্তিশালী মানুষ চলে গেছে, হিটলার চলে গেছে, এরশাদ শিকদার চলে গেছে, এরকম কত শক্তিধর মানুষ আসছে, বাংলা ভাই ছিল চলে গেছে, তাদের কারোই অস্তিত্ব পৃথিবীতে টেকে নেয়, সবারই জবাব দিতে আছে। আপনারা যারা করতেছেন তারাও দেবেন। একটা কথা কি, আপনারা সবাই একটা সৎভাবে বাঁচুন, দেশে বাঁচুন। আমি একটা কথা বলবো, অনেকে হাদি ভাই নাম করে বিভিন্ন জায়গায় ভাঙচুর করতে আছে, বিভিন্ন অফিস ভাঙচুর করতেছে, তারা একটা কথা বলবো, হাদি স্যার কখনো এই কাজ করে নেই। যদি আপনারা যদি হাদি ভাই স্যারকে ভালোবাসে থাকেন, তাহলে এইসব ভাঙচুর করবেন না, আপনার হাদি স্যারের স্বপ্নকে বাস্তবায়ন করুন। ভাঙচুর করা এটা হাদি স্যারের স্বপ্ন ছিল না, ঠিক আছে? ভাঙচুর করা, মানুষের লুটপাট করা, মারামারি করা, এটা হাদি স্যারের স্বপ্ন না। হাদি স্যারের সাথে দীর্ঘদিন ছিলাম, হাদি স্যার অনেক দুষ্টামি করে আমার পিঠের উপর সর মারছে, করছে, সে কখনো এরকম ছিল না। তাই যারা ভাঙচুর করেন, মারামারি করেন, তাদেরকে একটা কথাই বলবো, প্লিজ এটা করেন। আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলতেছি, হাত জোর করে বলতেছি, হাদি স্যারকে যদি সত্যিই ভালোবাসেন, স্যারকে আমি চিনি 2014 সাল থেকে, আমি তার ছাত্র,
যদি আপনারা যদি হাদি স্যারকে সত্যি ভালোবাসে থাকেন তাহলে সব ভাঙচুর লুটপাট করেন না, হাদি স্যারের স্বপ্নকে বাস্তবায়নের চেষ্টা করুন। সৎ পথে ভাঙচুর মারামারি না করে এগুলো বাস্তবায়ন করা যায়। তাই বলে সৎ পথে থাকুন, এসব ভাঙচুর মারামারি আমরা না করি। আমরা হাদি স্যারের সম্পর্কে সে এসেছে ইনসাফের বাংলাদেশ, আমরা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করি। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য ভাঙচুর মারামারি দরকার হয় না। আমি কোনো দলের না, প্লিজ কেউ আমাকে ভুল বুঝবেন, আমি কোনো রাজনৈতিক দলের না, ঠিক আছে? আমি তো বেশি কথা বলতে পারবো না, আর কিছুক্ষণের মধ্যে জানাজা শুরু হবে। তা আমার জীবনে আমি বেশি কথা বলতে পারবো না, তার কারণ আল্লাহ ফয়সালার মালিক আল্লাহ, হাদিরকে আল্লাহ দেখবে। আমি কিছুক্ষণ পর হলো জানাজা হবে। আমি এই দ্বিতীয়বার মতো আমার জীবনে এই মানিক মিয়া এভিনিউতে জানাজায় আসছি। এর আগে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় আমি সঙ্গে সঙ্গে অংশগ্রহণ করেছি, ভোর ফজরের নামাজে পড়ে এসেছি, চতুর্থ লাইনে ছিলাম। আমি আজকে আসতে পারছি, আল্লাহ আমাকে যেন বাঁচায় রাখে, আমি যেন এই জানাজাটায় অংশ করতে পারি। আর হাদি কোনোদিন কোনো ভাঙচুর কোনো কিছু করার নির্দেশ দেয় নাই। সে একটা ভালো ছেলে, অবশ্যই ভালো ছেলে। এই দেশের মানে 18 কোটি মানুষ চেয়ে আমি মনে করছি নাম্বার 1, 1 নম্বর হাদি কোনোদিন কোনো অকথ্য মিষ্টি ভাষায় কথা বলে গেছে। এখন তাই জনসাধারণকে সবাইকে বলবো, আপনারা কেউ কোনো ভাঙচুর, কোনো পত্রিকা অফিস অগ্নিসংযোগ করাটা করবেন না। এটা যারা করতেছে তারা একটা অন্য মতের মানুষ, এটার মধ্যে ঢুকে পড়েছে। এখনও এখানেও অনেক অন্য মতের মানুষ ঢুকে পড়তে পারে। যদি বিশৃঙ্খলা করতে পারে তাহলে আমরা তার হাত পা ভেঙে তাকে এখানেই আমরা সরকারকে আমরা আইনের হাতে তুলে দেব না, আমরা এখানেই তার বিচার করব। আমি রাখি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই সকলবাসী হাদির জন্য দোয়া করবেন। আমার ছোট ভাই, আমার বরিশালের সন্তান। আমরা দেখতে পাচ্ছি শরীফ ওসমান হাদির যে জানাজা স্থল রাজধানীর তোফাজ্জল হোসেন মানিক মিয়া এভিনিউ। এই এভিনিউয়ের ভেতরে আজ সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন মানুষজন, এবং তাদের ঢলে কানায় কানায় পরিণত হয়েছে মানিক মিয়া এভিনিউ এবং খেজুর বাগান ক্রসিং পর্যন্ত যে সড়ক রয়েছে সেই সড়ক একেবারে কানায় কানায় পরিণত। আপনারা জানেন শরীফ ওসমান হাদির যে জানাজার নামাজ সেটি পড়াবেন শরীফ ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক। এটি আসলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে শরীফ ওসমান হাদির জানাজার যে সবশেষ খবর, সেই খবরটি আপনাদেরকে দৈনিক ইত্তেফাকে দেখানোর চেষ্টা করছিলাম। সঙ্গে ছিলাম আমি আলসাদি। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।